জয়গুরু। আত্মজনের কথা থেকে পড়ছি। আজকে পাঠটার নাম হচ্ছে নিছক এক নাতির গল্প। সেকালে বাবুরা যাকে নয়া সড়ক বলতেন, তার উপরে ষোড়শী ভবন নামে একটি বাড়ির 5 তলার বারান্দায় দুপুরবেলা বাচ্চাটা খেলতে খেলতে উপর থেকে চলমান গালিগুলোর হুসহুস করে চলে যাওয়া উপভোগ করছিল। রাজবল্লভ পাড়ার দিক থেকে আসা একটা গাড়ি কেন যে হঠাৎ আকর্ষিত করছিল জানা নেই। সে ছুটে একতলায় কেনই বা সে যে ছুটছিল তাও বোঝা যায়নি। তার ছোটার তাগিদ অনুভব করার দেখেই হয়তো গাড়িটি এসে দাঁড়িয়েছিল ওই বাড়ির সামনে। বিশাল এক মানুষ দৃঢ় পায়ে নেমে এসেছিলেন গাড়িটি থেকে। তিনিই সর্বজনবিদিত সিসি বড়দা, ওই বাচ্চাটির দাদু। দাদু গাড়ি থেকে নেমেই নাতিকে জিজ্ঞাসা করছিলেন তার খবরাখবর। বিস্ময়ের ঘোরে নাতিটি কোনো রকমে বলেছিল ভালো। দাদুর চোখে মুখে যেন ছিল কৌতুকের ছোঁয়া। তিনি উপরে উঠতে উঠতে বাড়ির সবার অবস্থান বিষয়ে খবর নিচ্ছিলেন। নাতিটি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিল কিনা মনে নেই, তবে সবাই যে 5 তলায় ছিল এই সূচনাটুকু হয়তো সঠিকভাবে দিতে পেরেছিল। দাদু 4 তলা থেকে হঠাৎ খবর না দিয়ে এসে সকলকে বিস্ময় দিতে পারার আনন্দ মাখানো গলায় নাতির ঠাকুমাকে হাঁক পেড়েছিল। সে ডাকবাড়িটির সকলেরই চেনা থাকায় পড়িমড়ি করে ছুটে এসেছিল সবাই বিস্ময়ের ঘুরে। দাদুও খুশি সবাইকে অবাক করতে পেরে, আবার বাড়ির সবাই আহ্লাদিত হঠাৎ তাকে পেয়ে। একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল নাতিটির চোখের সামনে। যদিও সে ওই বয়সে ঘটনাটা তার নিজের মতো করে উপভোগ করেছিল, সবার আনন্দ দেখে সেও পুলকিত হয়েছিল। কলকাতায় দাদু এলেই সকলের মনোরঞ্জনের হাট বসে যেত খুলে। দাদু সকলকে নিয়ে কখনো যেতেন সবজি বাজার করতে, আবার কখনো বা সন্ধ্যায় গঙ্গার ধারে বসে গল্প করতে করতে চীনাবাদাম আর আইসক্রিম খেতে। সিনেমায় বা থিয়েটারে তিনি যখন যেতেন বাড়িসুদ্ধ সবাই চলতো তার সাথে। একবার নাতিকে ডেকে বলেছিলেন তার সাথে সিনেমায় যেতে। নাতির মায়েরও যাবার কথা। মা তো আর জানতেন না যে দাদু নাতির কী কথা হয়েছিল, তাই নাতিকে খাইয়ে দাইয়ে শুইয়ে দেওয়া হয়েছিল। নাতি তো মন খারাপ করে কাঁদছিল শুয়ে শুয়ে। কে যেন এসে দাদুর ডাক পৌঁছে দিয়েছিল নাতির কানে। চোখ মুছে সে ছুটেছিল নিচে। সব শুনে দাদু নাতিকে বলেছিলেন তিনি মায়েরও গুরুজন, অতএব নাতি দাদুর কাছে চলে এলেই পারত। আর একবার নাতি তখন তার আরেকটু বড়, দাদুর পাশে বসে সিনেমা দেখছিল। দাদুর অন্য পাশে অচেনা মানুষের শাড়ি। সেই পাশের প্রথম অচেনা মানুষটি তার পা এমনভাবে এদিক ওদিক করছিল যে ব্যাপারটা দাদুকে স্পর্শ না করলেও নাতির ভালো লাগছিল না মোটেই। সে তার দাদুর থেকে যথাসম্ভব আড়াল করেই সেই মানুষটিকে পায়ের খেলা দেখানোর থেকে নিরস্ত করেছিল। দাদুর চোখকে কি আর নাতি লুকাতে পারে? সে তো ধরা পড়ে গেছিল। বাড়ি ফিরে দাদু কিন্তু নাতির এমন প্রশংসা করেছিলেন যে নাতির মনে ওই অপ্রীতিকর ঘটনাজনিত শঙ্কা নিমেষেই দূর হয়ে গেছিল। দাদুর প্রভাব তার নাতির উপর অপরিসীম। তার দণ্ড নিয়ে হেঁটে চলা ছোট্ট নাতিটির দাদু সেজে অভিনব এক খেলা সৃষ্টি করেছিল। বাড়িতে ছিল পাত লাগানো মুন্ডিওয়ালা ছড়ি। সেই ছড়ি দেখতে কতকটা দণ্ডেরই মতো। সেই ছড়ি হাতে নিয়ে নাতি হাঁটত, আর তার ভাইরা বড়দা বড়দা বলে যেমন তার দাদু হাঁটলে পথের ধারে মানুষজন অভিব্যক্তি দিয়ে থাকতেন তেমনভাবে অভিনয় করত। নাতি আর তার ভাইদের মধ্যে কে দাদু সাজবে তার প্রতিযোগিতা চলত। দাদুর মতো হওয়ার সুপ্ত বাসনা তাদের মধ্যে এইভাবে প্রকাশ পেত। দাদুর সাথে সবার কোথায় যেন এক সম্ভ্রমাত্মক দেওয়াল। সেই দেওয়াল পার করানো দাদুর ইচ্ছাধীন, অথচ দাদুর উপস্থিতিতে আনন্দে ভরা। কত মানুষ, কত কথা, আমোদ প্রীতি কল্যাণের অবিশ্রাম ধারা। যারা নাতিটিকে শাসন করতেন দাদুর কাছে যেতে, তারাও কত যে মহলা দিতেন, কত ইতস্তত করতেন, তা দেখে নাতিটি কতই না উপভোগ করত। দাদু মাঝে মাঝে নাতিকে ডেকে গল্প শুনতেন। মনের সুখে আবোল তাবোল বকে যেত সে। দাদুর কিন্তু ধৈর্য নষ্ট হতো না। একবার সে একজনকে ঘুম থেকে ডেকে তোলার গল্প বলায় দাদু শিখিয়েছিলেন কারো বিশ্রামের সময় নিদারুণ প্রয়োজন ছাড়া না ডাকাই ভালো। নাতিটি গল্প করত তার দেখা, তার জগতের, তার আনন্দ, তার ভয়, তার স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়া। দাদু তাকে বলেছিলেন ঠাকুরকে ডাকলে ভয় আর থাকে না। নাতি জানতো তার দাদু কখনো এমনি কথা বলেন না। সময়ের সাথে সাথে মনেও নানা রং ধরে। একবার নাতিটি বায়না ধরে খেলাধুলার সরঞ্জামের জন্য। দাদু শুনতে পেয়ে নাতিকে দোকান থেকে সরঞ্জাম আনিয়ে শিখিয়েছিলেন কখনো কারো কাছে নিজের জন্য পারতপক্ষে কিছু না চাইতে। একবার দোলের দিন রঙিন পোশাকে নাতি আসতেই দাদু সাদা পোশাকে দোল খেলতে বলেছিলেন।
সাদাতে রং লাগলে যে বেশি ভালো লাগে। দোলের দিন সব রং মিশিয়ে একটা অদ্ভুত রঙের মিশ্রণ ঠোঙা থেকে মুঠো করে নিয়ে নাতি ছুটেছিল পাই পাই করে। সামনে হঠাৎ দেখছিল তার দাদুকে। হাতটা আপনি অজান্তে তার পেট পর্যন্ত পৌঁছে মাখিয়ে দিয়ে সে ভয় পেয়েছিল নিজের আচরণের জন্য। নাতির ভয়বিহ্বল চেহারা দেখে স্মিত হেসে দাদু চলে গেছিলেন নিজের গন্তব্যে। একদিন দেওঘরে ঠাকুরবাড়িতে ঘরে বসে রয়েছেন দাদু। নাতির সেদিন আর বাড়ি ফেরার নাম নেই। সে আপন মনে ঘরের চারিদিকে খেলেই যাচ্ছিল। থুতু ফেলছিল সে। দাদু তাকে বারণ করে বলেছিলেন, ওতে চারিদিক নোংরা হয়, লোকের পায়েও লাগতে পারে। পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার পাঠ। দাদু একে একে লোক ঠিক করেছিলেন, কিন্তু দাদুকে ঘিরে সবার বসে থাকা নাতিটিকে আনন্দ দিচ্ছিল বলে সে কারোর সাথেই বাড়ি ফিরতে নারাজ। শেষে দাদু তাকে বলেছিলেন এবার তিনি বাড়ি ফিরবেন। কাজেই নাতিটিও চলেছিল তার সাথে। দাদু বাড়ি ফিরলে তার পা মোছা হতো, তাই দেখে নাতিও তার ঠ্যাং এগিয়ে দিয়েছিল। দাদুর পা মুছিয়ে দেওয়া মানুষটি কিংকর্তব্য বিমূঢ়। দাদু তার নাতিরও পা মুছিয়ে দিতে বলেছিলেন। দাদুকে অনুকরণের মধ্যে যদি তিলমাত্র অনুসরণের সম্ভাবনা থাকে, তাকে সেদিন নষ্ট হতে দেননি। আর একদিন ঠাকুরবাড়ি থেকে দাদু ফিরছিলেন। সেদিন নাতি তার সঙ্গ ছাড়ছিল না। নাতি যে বাড়িটায় থাকতো, টান ছিল তার ব্যস্ততা দাদুকে উপর পর্যন্ত পৌঁছে দিতে। সিঁড়ির নিচটা বড়ই যে অন্ধকার, কী সব হয়তো বা থাকে ওঁত পেতে। দাদু চললেন নাতিকে উপরে পৌঁছে দিতে। তার ঠাকুমা ঘরে বসে গল্প করছিলেন, তিনি ফিরে যাচ্ছিলেন। তার অকিঞ্চন নাতিটি জানিয়ে গেলেন। ছোট বলে তুচ্ছ জ্ঞানে অবহেলা করলেন না, নিজের সহজাত মর্যাদা দেওয়ার অভ্যাস থেকে। উপর থেকে একবার দাদুকে দেওঘরে যে দোতলায় বাড়িটায় নাতিরা থাকতো ঢুকতে দেখেই দৌড়ে সিঁড়ির মুখে দরজাটায় খিল এঁটে দিয়েছিল সে। দাদুর আওয়াজ পেয়ে নাতি তখন নতুন লাগানো কলিং বেল পরীক্ষা করার জন্য দাদুকে দিয়ে বেল টেপানোর পর দরজা খুলেছিল। দাদু নাতির খেলায় বিরক্ত হলেন না। গটগট করে নাতির ঠাকুমার ঘরে ঢুকে বলেছিলেন যে ঠাকুমার দারোয়ান নাকি বড়ই জব্বর, বেল না বাজালে কাউকে ঢুকতে দেয় না। দূরে কোথাও কথা ভেসে আসে সুরের ডানায় ভর করে, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো। গ্যারেজের দিক থেকে ঠাকুরবাড়ি যাওয়ার পথের ধারটা তখন ছিল জঙ্গলে ভরা। নাতিটি সেখানে খেলছিল দেখেই দাদু তাকে ডেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেছিলেন এক সাবধান বার্তা লেখা বিজ্ঞাপনের সামনে। দাদুর নির্দেশে নাতিটি পড়েছিল, জঙ্গলে প্রবেশ নিষেধ, সাপ ও বিছা থাকিতে পারে, অতএব জঙ্গলের মধ্যে খেলার বিরতি। এর কিছুদিন বাদেই সেই অঞ্চলটা সাফ করে ঘিরে ঘাস ও হরিণ রাখার স্থান নির্বাচন করা হয়েছিল। জয়গুরু বন্দে পুরুষোত্তম।